আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের ইসিজি কোর্সের পঞ্চম এবং ফাইনাল ভিডিওতে। তবে মজার ব্যাপার হলো এটা শুধু ইসিজি কোর্সের ভিডিও না, বরং এটা মেডিসিন ফাইনাল প্রো ভাইবা প্রিপারেশনের আরো একটা ভিডিও, যেখানে আমরা ইসিজি এর এই পর্যন্ত শেখা স্টেপসগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি আমাদের প্রিভিয়াস 2 ইয়ার্সে সিনিয়রদেরকে যে কাউন্টলেস নাম্বার অফ কোয়েশ্চেন্স ইসিজি থেকে করা হয়েছে সেগুলোও সলভ করব। এবং আজকের ক্লাসটা কেবলমাত্র এক্সামের ইসিজি নিয়ে ডেডিকেটেড থাকবে। আর কেউ যদি ইসিজি কোর্সের প্রিভিয়াস 4টা ক্লাস না দেখে থাকো, তাদেরকে আগে ওই 4টা ভিডিও দেখার অনুরোধ করছি এবং কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। শুরুতেই আমরা এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা ইসিজি দেখে ফেলি। শুরুতেই তুমি আইডেন্টিফিকেশন, পেপার স্পিড, ক্যালিব্রেশন দেখে ফেলবা। তবে এখানে কিন্তু আসলে এক্সামে বলতে হয় না যে এটা কার ইসিজি, অথবা পেপার স্পিডও তোমাকে উল্টাপাল্টা দিবে না, কিংবা ক্যালিব্রেশনও আসলে উল্টাপাল্টা দিবে না। এই জন্য এগুলো চাইলে তুমি এক্সামের জন্য স্কিপ করতে পারো, যদিও বাস্তব জীবনের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্সামে ওইখানে দাঁড়ায় আসলে এত কিছু দেখার সময় থাকবে না, তো এগুলো চাইলে স্কিপ করতে পারো। শুরু করতে পারো তুমি অ্যাক্সিস ডেভিয়েশন দিয়ে। অ্যাক্সিস ডেভিয়েশন আমরা কখন বলেছিলাম কিরকম? শুরু সবগুলা পজিটিভ থাকলে নর্মাল অ্যাক্সিস, এবং লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে হলে আমাদের লিড 2 এবং লিড 3 নেগেটিভ থাকা লাগবে, আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতে হলে লিড 1 নেগেটিভ থাকা লাগবে। তো এখানে দেখো লিড 1 পজিটিভ আছে, তার মানে কোনো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নাই। আবার লিড 2 ও পজিটিভ আছে, তার মানে কোনো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন নাই। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকতে হলে আমাদের লিড 2 এবং 3 দুইটাই কিন্তু নেগেটিভ থাকতে হবে, কারণ এমনিতেই কিন্তু লিড 3 এর সাথে এটা কিছুটা 90 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলে থাকে। একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের লিড 3 নেগেটিভ হয়ে যেতে পারে। কিন্তু আসলেই লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকতে হলে আমরা এখানে লিড 2 এবং 3 দুইটাই দেখব। দুইটাই যদি নেগেটিভ হয় তখনই কেবলমাত্র আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলতে পারবো। এরপরে আমরা V1 V6 এ এম প্যাটার্ন আছে কিনা দেখব, এবং লিড 2 তে যে আমরা দেখব রিদম রেগুলার কিনা। রিদম এখানে দেখা যাচ্ছে যে রেগুলার, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি 3টা বড় ঘর এবং 4টা ছোট ঘর সমান ডিস্টেন্সে আছে। তো এটাকে আমরা 3.8 চিন্তা করতে পারি আর আর ইন্টারভাল। তো 3.8 বিগ স্কোয়ার না বলে আমরা এটাকে 4 ধরবো, কারণ এক্সামে আসলে 300 দিয়ে 3.8 কে ভাগ করাটা টাফ। এই জন্য তুমি 4 দিয়ে ভাগ করবা এবং আমাদের হার্ট রেট আমরা পাচ্ছি 75। তাহলে তুমি এভাবে ডেসক্রাইব করা শুরু করবা যে দিস ইজ এ 12 লিড রেস্টিং ইসিজি ট্রেসিং শোয়িং হার্ট রেট ইজ 75 বিটস পার মিনিট, রিদম ইজ রেগুলার। এরপরে তুমি আসবা সেকেন্ড ক্লাসে, অর্থাৎ কোনো কন্ডাকশন অ্যাবনর্মালিটি আছে কিনা, অর্থাৎ শুরুতেই পিআর ইন্টারভাল দেখবা। এখানে পিআর ইন্টারভাল 5 ঘরের চাইতে কমই আছে, এবং প্রত্যেকটা পি এর জন্য কিউআরএস কমপ্লেক্স আছে কিনা দেখে নিবা। প্রত্যেকটা পি এর জন্য কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে আমাদের আর সেকেন্ড ক্লাসের মতো প্রসিড করার দরকার নাই। অর্থাৎ যেহেতু কোনো প্রলঙ্গেশনই নাই, তাহলে এটা কি ফিক্সড প্রলঙ্গেশন নাকি প্রোগ্রেসিভ প্রলঙ্গেশন এটা তো দেখার দরকার নাই, ঠিক না? আবার যেহেতু প্রত্যেকটার জন্য একটা করে কিউআরএস কমপ্লেক্স আছে, কোনো ড্রপ নাই। ড্রপ না থাকলে তো আমাদের দেখার দরকার নাই যে দুইটার মধ্যে একটা আছে নাকি তিনটার মধ্যে একটা আছে। আসলে সবগুলোর জন্য একটা করে আছে, ঠিক না? তাহলে এখানে আর সেকেন্ড ক্লাসের মতো কোনো কিছু দেখার দরকার নাই, অর্থাৎ এখানে কোনো হার্ড ব্লক নাই। এরপরে তুমি আসো থার্ড ক্লাসে। আমরা শুরুতেই যেহেতু বলেছি রিদম রেগুলার, তাহলে এখানে সাইনাস অ্যারিথমিয়া হওয়ার কোনো চান্স নাই। সেই সাথে আমরা বলেছি হার্ট রেট 75, তার মানে এটা 60 to 100 রেঞ্জের মধ্যে আছে, তাহলে সেই হিসেবে আমরা ব্র্যাডিকার্ডিয়া টেকিকার্ডিয়া বলতে পারবো না। আবার এখানে কোনো আরও কিন্তু আরেকটার কাছেও চলে আসেনি বা দূরেও চলে যায়নি, এই জন্য এটাকে কিন্তু ব্র্যাডিকার্ডিয়া, এক্সট্রাসিস্টোল বা টেকিকার্ডিয়া বলার কোনো সুযোগ নাই। সেই সাথে এখানে যেহেতু পিওএফ প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট নাই, তাহলে এটাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিংবা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ভাবারও কোনো কারণ নাই। এরপরে আমরা ফোর্থ ক্লাসের মতো ডিফারেন্ট কম্পোনেন্টস দেখার চেষ্টা করব বিভিন্ন লিডে। এভিআরটা আমরা সাধারণত দেখি না, বাকি 11টা লিডে আমরা দেখার চেষ্টা করি। তো এখানে পি দেখা যাচ্ছে, যে কোনো একটা লিডে পি দেখতে পারলেই হবে। এরপর আমরা কিউ খুঁজবো, অর্থাৎ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে কিনা দেখবো, যেটার ক্রাইটেরিয়া ছিল দুইটা স্মল স্কোয়ারের চাইতে বড় হতে হবে অথবা কারেসপন্ডিং আর ওয়েভের 25% এর চাইতে বেশি হতে হবে। তো লিড 1 এ কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আমরা দেখতে পাচ্ছি না। লিড 2 তে দেখো এটা 2 ঘরের চাইতে একটু বড় হয়ে গেছে, তার মানে এখানে একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে। সেম ভাবে লিড 3 তে খুব সুন্দর বোঝা যাচ্ছে এখানে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে। লিড এভিএল এ কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ নাই, কিন্তু লিড এভিএফ এ আবার সুন্দর একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে। তার মানে লিড 2, 3 এবং এভিএফ এ আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাচ্ছি। এরপর অনেকে বলবে এই তো V1 এ একটা সুন্দর প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, কিন্তু আমরা জানি যে যে কোনো ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশনকে আমরা আর ওয়েভ বলি, এবং আর এর পরে যদি কোনো নেগেটিভ আসে সেটা কিন্তু এস ওয়েভ আমরা বলবো। আর এর আগে আসলে সেটাকে কিউ বলতাম, কিন্তু এটা যেহেতু আর এর পরে এসেছে, এটাকে আর কিউ বলার সুযোগ নেই, এটা আসলে ডিপ এস ওয়েভ। এটা আমাদের দরকার নাই, আমাদের লাগবে প্যাথোলজিক্যাল কিউ। তাহলে এখানে আসলে আর কোথাও কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ নাই, শুধু আমরা 2, 3 এভিএফ এ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পেয়েছি। এরপরে আমরা দেখবো কোনো ওয়াইডেনিং অফ কিউআরএস আছে কিনা, 3 ঘরের চাইতে বেশি চওড়া হয়ে গেল কিনা, এখানে সেটা দেখা যাচ্ছে না। টল আর আছে কিনা, V1 এ 7 ঘরের বেশি, V5 V6 এ 25 ঘরের বেশি, সেটা এখানে দেখা যাচ্ছে না। এখানে কোনো পোর প্রোগ্রেশন নাই, এখানে কোনো লো ভোল্টেজের ইসিজি আমরা দেখছি না, কিংবা এটা কোনো অ্যাবনর্মাল শেপের ইসিজি না।
এরপর আমরা এসটি সেগমেন্টে চলে যাব। এসটি সেগমেন্ট আমরা জানি যে লিম্ব লিডে 1 মিলিমিটারের চাইতে বেশি এবং চেস্ট লিডে 2 মিলিমিটারের চাইতে বেশি এলিভেট করলে সেটাকে আমরা এসটি এলিভেশন বলি। তো এখানে কোনো এসটি এলিভেশন দেখা যাচ্ছে না। এখানে আমরা V1, V2, V3 এবং V4 এ এসটি এলিভেশন দেখতে পাচ্ছি। এখানে 2 ঘরের চাইতে বেশি উঠে গেছে এবং এটা যেহেতু উপরের দিকে কনভেক্স এবং এটা যেহেতু অনেকটা স্যাড ইমোজির মতো, তাহলে আমরা এসটি এলিভেশনের যে দুইটা কজ জানি ইম্পর্টেন্ট, এমআই এবং পেরিকার্ডিটিস, এই দুইটার মধ্যে যে খারাপ কজটা এমআই সেটা চিন্তা করব। তো আমরা এমআই এর ক্ষেত্রে কোন ওয়ালে সেটা চিন্তা করি। এটা যেহেতু V1 থেকে V4 এ আছে, তার মানে এটা একটা অ্যান্টেরোসেপ্টাল এমআই এবং অ্যান্টেরোসেপ্টাল এসটি এলিভেটেড এমআই অর্থাৎ অ্যাকিউট এমআই। এবং কোন একটা ওয়ালে, বিশেষ করে অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল ওয়ালে আমরা যখন এসটি এলিভেশন পাবো, তখন তার উল্টা পাশের ওয়াল অর্থাৎ ইনফিরিয়র ওয়ালে আমরা এসটি ডিপ্রেশন খুঁজবো এবং ভাইস ভার্সা। তো আমরা ইনফিরিয়র ওয়ালে এসটি ডিপ্রেশন পাচ্ছি না, যদি পেতাম তখন আমরা সেটাকে ইসকেমিয়া বা রিসিপ্রোকাল চেঞ্জ চিন্তা করতাম। এরপর আমরা টি ওয়েভে যাব। টি ওয়েভের কোনো টল টি কিংবা ইনভার্সন আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিড 3 এবং এভিএফ এ টি ইনভার্সন আছে, এছাড়া অন্য কোনো লিডে কিন্তু টি ইনভার্সন বা টল টি আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা কিউটি ইন্টারভাল দেখব। কিউটি ইন্টারভাল কোথাও কিন্তু 11 ঘরের চাইতে বেশি হয়নি, তার মানে এখানে কোনো প্রলংড কিউটি ইন্টারভাল নাই। তো এমআইতে আমরা শুরুতেই হাইপার অ্যাকিউট টি পেতাম, এখানে কোথাও হাইপার অ্যাকিউট টি পাওয়া যায়নি। এরপর আমরা এসটি এলিভেশন পেতাম, তো এখানে আমরা কিন্তু V1 থেকে V4 এ এসটি এলিভেশন পেয়েছি, তার মানে এটা একটা অ্যান্টেরোসেপ্টাল এসটি এলিভেটেড এমআই, যেটাকে আমরা অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এমআইও বলতে পারি। এরপরে আমাদের প্যাথোলজিক্যাল কিউএফ কিংবা টি ইনভার্সন আসার কথা ছিল, এগুলো আমরা পাইনি। এসটি সেগমেন্টের পরে নর্মাল হয়ে যায় কিন্তু টি ইনভার্সন থেকেই যায়। তো এই যে সিনারিওটা, এটা আমরা কিন্তু পেয়েছি লিড 3 এবং এভিএফ এ, যেগুলো আসলে ওল্ড এমআই কে ইন্ডিকেট করে। একটু পরে টিউএফটাও নর্মাল হয়ে যায় এবং প্যাথোলজিক্যাল কিউএফটা কিন্তু থেকে যায়। তো এগুলো পেলে আমরা সেটাকে ওল্ড এমআই চিন্তা করব। তার মানে এখানে দেখো, এখানে ইনফিরিয়র লিডে একটা ওল্ড এমআই আছে এবং অ্যান্টেরোসেপ্টাল লিডে কিন্তু একটা অ্যাকিউট এমআই আছে। তাহলে ওভারঅল আমাদের ডায়াগনোসিস হবে অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এমআই উইথ ওল্ড ইনফিরিয়র এমআই। অ্যাকিউট বললেই আসলে এসটি এলিভেটেড কথাটা বলা হয়ে যায়। তো আমরা এটাকে এভাবে প্রেজেন্ট করব, দিস ইজ এ 12 লিড রেস্টিং ইসিজি টেস্টিং শোয়িং হার্ট রেট ইজ 75 বিটস পার মিনিট, রিদম ইজ রেগুলার। শুরুতে পিইউএফ সম্পর্কে বলে ফেলবা, পিইউএফ এখানে নরমাল আছে। তারপরে আমাদের কিউ বলার কথা ছিল, পিআর ইন্টারভাল নরমাল বলতে পারো। প্যাথোলজিক্যাল কিউএফ আমরা পেয়েছি 2-3 এভিএফ এ। তবে আমরা যেহেতু এমআই এর ক্ষেত্রে আগে এসটি এলিভেশনটা বলি, যেহেতু অ্যাকিউট কেসে এসটি এলিভেশন পাওয়া যায়, তো আমরা শুরুতে বললাম দেয়ার ইজ এসটি সেগমেন্ট এলিভেশন ইন লিড V1 to V4, এরপরে প্যাথোলজিক্যাল কিউএফ ইন লিড 2-3 এভিএফ এন্ড টি ইনভার্সন ইন লিড 3 এভিএফ। তো যেহেতু আমি এখানে এসটি এলিভেশন পেয়েছি, এই জন্য এটা একটা অ্যাকিউট এমআই বা এসটি এলিভেটেড এমআই, এবং যেহেতু V1 থেকে V4 এ পেয়েছি, এই জন্য এটা একটা অ্যান্টেরোসেপ্টাল এমআই। এবং আমি যেহেতু লিড 2-3 এভিএফ এ শুধু কিউ পেয়েছি, কোনো এসটি এলিভেশন পাইনি সাথে, এই জন্য এটা কিন্তু একটা ওল্ড ইনফিরিয়র এমআই। লিড 2-3 এভিএফ কিন্তু ইনফিরিয়র লিডকে ইন্ডিকেট করে এবং কিউ এর সাথে যদি এসটি এলিভেশন পেতাম তখন সেটা অ্যাকিউট এমআই হতো, এবং কিউ যদি একা থাকে, কোনো এসটি এলিভেশন যদি না থাকে, তখন সেটা ওল্ড এমআই কে ইন্ডিকেট করে। এক্সামে যেহেতু খুব কমনলি এমআই থাকে, এই জন্য তুমি ফার্স্ট ক্লাসের জিনিসপত্র দেখার পরে সরাসরি কন্ডাকশন বা রিদম অ্যাবনর্মালিটি না দেখে সরাসরি ফোর্থ ক্লাসের জিনিসগুলো আগে দেখতে পারো, অর্থাৎ পিওএফ নর্মাল আছে কিনা, প্যাথোলজিক্যাল কিউএফ আছে কিনা, কিংবা এসটি সেগমেন্ট এলিভেশন বা টি ইনভার্সন আছে কিনা, এগুলো আগে দেখে ফেলতে পারো। অর্থাৎ ফোর্থ ক্লাসের মতো করে ডিফারেন্ট কম্পোনেন্টগুলো আগে দেখে তারপরে তুমি সেকেন্ড বা থার্ড ক্লাসের অ্যাপ্রোচে গেলে তুমি খুব তাড়াতাড়ি এমআই ডায়াগনোসিস করতে পারবা। অর্থাৎ শুরুতেই তুমি দেখবা কোনো হাইপার অ্যাকিউট টি বা এসটি এলিভেশন, প্যাথোলজিক্যাল কিউএফ, টি ইনভার্সন, এসটি সেগমেন্ট এলিভেশন, এগুলো আছে কিনা, এগুলো যদি আগেই দেখে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য এমআই ডায়াগনোসিসটা ইজি হয়ে যাবে। এরপরে আরো একটা ইসিজি আমরা দেখতে পারি, যেখানে কোনো অ্যাক্সিস ডিভিয়েশন দেখতে পাচ্ছি না। V1 V6 এ কোনো এম প্যাটার্ন নাই। লিড 2 তে আমরা রিদম রেগুলার পাচ্ছি, আর ইন্টারভাল 4 বিট স্কয়ার, তার মানে হার্ট রেট 75 বিটস পার মিনিট। এরপর আমরা প্রত্যেকটা লিডে পিওএফ, একটা লিডে দেখলেই হবে, পিওএফ এখানে নরমাল আছে। এরপর আমরা প্রত্যেকটা লিডে প্যাথোলজিক্যাল কিউএফ খোঁজার চেষ্টা করব। তো এখানে কেবলমাত্র লিড 3 তে প্যাথোলজিক্যাল কিউএফ আছে, আর কোথাও প্যাথোলজিক্যাল কিউএফ আমরা দেখতে পাচ্ছি না। তো যে কোনো কিছু প্যাথোলজিক্যাল হতে হলে অ্যাটলিস্ট দুইটা লিডে থাকতে হবে, তো এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিব না যেহেতু এটা একটা লিডে পেয়েছি। এরপর আমরা চলে যাব কিউআরএস এর প্যাথোলজি, অর্থাৎ কিউআরএস ওয়াইডেনিং আছে কিনা, কোথাও কিউআরএস এর ওয়াইডেনিং আমরা দেখতে পাচ্ছি না। টল আরওয়েভ আছে কিনা, টল আরওয়েভ V1 এ 7 ঘর এবং V5 এ 25 ঘর, V6 এ 25 ঘরের বেশি হতে হবে। তো V5 এ আমরা টল আরওয়েভ দেখতে পাচ্ছি। এছাড়া কোনো পোর প্রোগ্রেশন নাই, এটা লো ভোল্টেজের ইসিজি না, কিংবা এখানে কোনো অ্যাবনর্মাল শেপ নাই। এরপর আমরা এসটি সেগমেন্ট এলিভেশন বা ডিপ্রেশন আছে কিনা দেখার চেষ্টা করব। তো আমরা দেখছি লিড 2, 3 এবং এভিএফ এ আমাদের এসটি সেগমেন্ট এলিভেশন আছে, তার মানে এটা একটা ইনফিরিয়র এসটি এলিভেটেড এমআই, অথবা আমরা বলতে পারি অ্যাকিউট ইনফিরিয়র এমআই। এরপরে আমরা অন্য কোনো লিডে কোনো এসটি এলিভেশন দেখতে পাচ্ছি না। তো যে কোনো ক্ষেত্রে এসটি এলিভেশন পেলে তার উল্টা পাশের লিডে আমরা রিসিপ্রোকাল চেঞ্জ খুঁজবো, অর্থাৎ অ্যান্টেরোল্যাটারাল লিডে আমরা এখন রিসিপ্রোকাল চেঞ্জ খুঁজবো, অর্থাৎ 1 AVL V1 থেকে V6 এ খুঁজবো।
তো এখানে আমরা 1 এ পাচ্ছি না, তবে VL এ কিন্তু পাচ্ছি ST ডিপ্রেশন, এবং বাকি V2 V3 V4 এগুলাতে কিন্তু আমরা ST ডিপ্রেশন পাচ্ছি। তার মানে এখানে কিন্তু রিসিপ্রোকাল চেঞ্জ আছে, অর্থাৎ অ্যান্টেরোল্যাটারাল লিডে আমাদের রিসিপ্রোকাল চেঞ্জ আছে। এরপরে আমরা দেখব আমাদের কোনো টি ইনভার্সন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি VL এবং V1 এর টি ইনভার্সন আছে। তো অনেক সময় V1 এর নরমালিও টি ইনভার্সন থাকতে পারে, এটাকে খুব বেশি গুরুত্ব না দিলেও হবে। এরপর আমরা দেখব টল টি আছে কিনা। আমাদের লিম্ব লিডে 5 ঘর এবং চেস্ট লিডে 10 ঘরের চেয়ে বেশি হলে সেটাকে আমরা টল টি বলে থাকি। তো এখানে কোনো টল টি দেখা যাচ্ছে না। তাহলে আমরা যেহেতু ST এলিভেশন পেয়েছি লিড 2-3 AVF এ, এটাকে আমরা অ্যাকিউট ইনফিরিয়র এমআই বলতে পারি, এবং আমাদের রিসিপ্রোকাল চেঞ্জ আছে অ্যান্টেরোল্যাটারাল লিডসে। এরপর আমরা কিউটি ইন্টারভাল দেখব 11 ঘরের চেয়ে বেশি হয়ে গেল কিনা, এখানে সেটা দেখা যাচ্ছে না। তো আমরা এখানে শুধু ফার্স্ট এবং ফোর্থ ক্লাস থেকে এমআই এর ডায়াগনোসিসে পৌঁছে গেলাম। এরপরে তুমি সেকেন্ড এবং থার্ড ক্লাসের ব্যাপারগুলো দেখে ফেলবা। তো সেগুলো এখানে নর্মাল থাকে, আমি আর আলাদাভাবে বলছি না। আমরা সরাসরি প্রেজেন্ট করি যে দিস ইজ এ 12 লিড রেস্টিং ECG ট্রেসিং শোয়িং হার্ট রেট 75 beats per minute, rhythm regular, PUV is normal, there is ST segment elevation in lead 2-3 AVF, ST depression in lead AVL V2 থেকে V4, এবং প্যাথোলজিক্যাল QF পেয়েছি লিড 3 তে। এটা যেহেতু একটা লিডে তুমি চাইলে স্কিপ করতে পারো। and টি ইনভার্সন in lead AVL V1. so my diagnosis is acute ST elevated inferior MI with anterolateral reciprocal change. এভাবে তুমি অনেকগুলো ECG প্র্যাকটিস করতে পারো, আমি জাস্ট দুইটা দেখালাম। তুমি হ্যাম্পটন ECGর বই থেকে অথবা যে কোনো জায়গা থেকে অনেকগুলো ECG প্র্যাকটিস করতে পারো। তো আমরা প্রশ্নগুলো দেখি। আমাদের ভাইভাতে অনেক সময় ECG না দিয়ে সরাসরি জিজ্ঞাসা করতে পারে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেনের কয়েকটা কজ বলো। তখন তুমি বলবা অ্যাকিউট এমআই, আনস্টেবল অ্যানজাইনা, অ্যাওরটিক ডাইসেকশন, সিভিয়ার পেরিকার্ডাইটিস, কিংবা অনেক সময় ইসোফেজিয়াল স্পাজমের পেনও এমআই কে মিমিক করতে পারে। তো এই যে শুরুতেই অ্যাকিউট এমআই বললা, সেখান থেকেও তোমাকে এমআই এর প্রশ্ন করতে পারে, অথবা একটা ইসিজি দিয়ে সেটা রিড করতে বলতে পারে, সবগুলা প্যাথোলজি দেখাতে বলতে পারে, এবং ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছাতে বলতে পারে। আমরা তো এগুলো সব বলে ফেলেছি। এরপরে তুমি যদি শুধু মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলো ভুল করে, তখন তোমাকে জিজ্ঞাসা করবে কোন ওয়ালে এমআই হয়েছে। তখন তুমি এগুলা দেখে বলবা, অর্থাৎ V1 V2 হলে রাইট ভেন্ট্রিকল, V3 V4 হলে সেপ্টাল, V1 থেকে V4 হলে অ্যান্টেরোসেপ্টাল, সাথে V5 V6 থাকলে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, কিংবা 1 AVL থাকলে হাইল্যাটরাল, কিংবা সবগুলাতেই থাকলে অ্যান্টেরোল্যাটরাল, 2-3 AVF এ থাকলে ইনফিরিয়র। এইভাবে তুমি ওয়াল আইডেন্টিফাই করতে পারবা। তো এটা আমরা আগেই বলে ফেলেছি। কোন আর্টারি, অর্থাৎ কোন আর্টারিতে ব্লকেজ হওয়ার কারণে ইনফেকশন হয়েছে। তো এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমরা এখনো বলিনি, এটা একটু দেখে ফেলো এখানে, যে ইনফিরিয়র সারফেসে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি। তাহলে ইনফিরিয়র এমআই হলে তুমি বলবা রাইট করোনারি আর্টারিতে ব্লক হয়েছে। যদি দেখা যায় যে আমাদের V1 থেকে V4 অর্থাৎ অ্যান্টেরোসেপ্টাল সারফেসে কোনো ইনফেকশন হয়, তখন তুমি বলবা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে ব্লক হয়েছে। আর যদি কখনো V5 V6 1 AVL এগুলাতে ইনফেকশন হয়, তখন তুমি বলবা লেফট সার্কামফ্লেক্স আর্টারিতে ব্লক হয়েছে। অর্থাৎ আমরা ডিস্ট্রিবিউশন, এই যে টেরিটরিটা দেখতে পাচ্ছি আর্টারিয়াল টেরিটরি, সেটা থেকে আমরা বলতে পারবো যে কোন আর্টারিতে ব্লক হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে বলতে পারে অ্যাকিউট এমআই বললা কেন অ্যাকিউট, কারণ আমরা এসটি এলিভেশন পেয়েছি। আর ওল্ড কখন বলবো, যখন আমরা প্যাথোলজিক্যাল কিউ পাবো। প্যাথোলজিক্যাল কিউ আছে, অন্য কিছু নাই। আর প্যাথোলজিক্যাল কিউ এর সাথে যদি এসটি এলিভেশন থাকে, তখনও কিন্তু সেটা অ্যাকিউট এমআই কে ইন্ডিকেট করবে। প্যাথোলজিক্যাল কিউ বলার জন্য আমাদের ক্রাইটেরিয়া কি ছিল, দুইটা স্মল স্কোয়ারের চাইতে বেশি হতে হবে, অথবা কারেসপন্ডিং আর ওয়েভের 25% এর চাইতে বেশি হতে হবে। এসটি এলিভেশন কখন বলবো, লিম লিডে 1 ঘর এবং চেস্ট লিডে 2 ঘরের চাইতে বেশি যদি এলিভেশন থাকে আইসোইলেকট্রিক লাইন থেকে, তখন সেটাকে আমরা এসটি এলিভেশন বলবো। এরপর তোমার পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন জানতে হবে। পেশেন্ট তোমার কাছে চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করবে, যেটা তুমি সক্রেটিস দিয়ে মনে রাখবা। সাইট হবে সেন্ট্রাল রেট্রোস্টার্নাল, অনসেট সাডেন, ক্যারেক্টার হবে ক্রাশিং, স্কুইজিং, কম্প্রেসিভ, কনস্ট্রিক্টিং, লাইক আ ফিলিং অফ ব্যান্ড ওভার চেস্ট। রেডিয়েশনের ক্ষেত্রে এটা রাইট আর্ম অথবা বোথ আর্ম, নেক, জ, ব্যাক অফ চেস্ট, অ্যাবডোমেনে রেডিয়েট করবে, কিন্তু কখনোই আম্বিলিকাসের নিচে যাবে না। এটা অ্যাসোসিয়েটেড উইথ নাউজিয়া, ভমিটিং, সুইটিং, ডায়াফোরেসিস, শর্টনেস অফ ব্রেথ, ফিলিং অফ ইম্পেন্ডিং ডেথ অ্যান্ড সিনকোপাল অ্যাটাক। এটা টাইমিং হবে মোর দেন 30 মিনিট, এবং এটা কখনোই রিলিভ হবে না সাবলিঙ্গুয়াল জিটিএন দিয়ে, এবং এটা অবশ্যই সিভিয়ার পেইন হবে। এছাড়া পেশেন্ট কথা বলতে পারছে না, দম আটকে আসছে, বুক চাপ দিয়ে রেখেছে, এরকম বিভিন্ন ফিচার থাকতে পারে, যেটাকে আমরা লেভাইন্স সাইন বলি। অর্থাৎ কিছু বলছে না, জাস্ট ক্লেঞ্চ ফিস্ট বুকের ওপরে এভাবে চাপ দিয়ে ধরে আছে এবং সাথে দরদর করে ঘামছে। এছাড়া পেশেন্ট জ পেন, এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসতে পারে, কিংবা এর আগে তার জীবনে কখনো শ্বাসকষ্ট হয়নি, এখন হঠাৎ শ্বাসকষ্ট হয়েছে, এরকম অবস্থায় আসতে পারে। চেস্ট পেন নাই, জাস্ট শ্বাসকষ্ট আছে, যেটাকে আমরা অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট বলে থাকি। অর্থাৎ চেস্ট পেনের ইকুইভ্যালেন্ট হিসেবে শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া হঠাৎ করে সে অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরেছে, এরকমও হতে পারে, কিংবা সাডেন ডেথও অনেক সময় এমআই এর জন্য হতে পারে। এবং রিয়ারলি কখনো ওল্ড পেশেন্ট কিংবা ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে পেইনলেস বা সাইলেন্ট এমআই কিন্তু আমরা পেতে পারি।
এই পেশেন্টকে এক্সামিনেশন করার খুব বেশি সুযোগ তুমি পাবা না, যদি করো পালস বেশি বা কম পেতে পারো, রিদম ইরেগুলার পেতে পারো, ইরেগুলার পেতে পারো যদি সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, বিপি বেশি বা কম পেতে পারো, ন্যারো পালস প্রেশার পাবা, জেভিপি রেস্ট পাবা, প্যালর সুইটিং লো গ্রেড ফিভার পেতে পারো, প্রিকোডিয়াম অস্কালটেট করলে ডিফিউজ এপিক্যাল ইম্পালস, বাইল্যাট্রাল বেজাল ক্রিপিটেশন, কোয়াইট S1 কিংবা S3 পেতে পারো। এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। ইম্পর্টেন্ট হলো এটা যে এমআই এর পেন সেটা ডায়াগনোসিস করা। আমরা জানি ইসকেমিক হার্ট ডিজিজের মধ্যে আমাদের স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, অ্যাকিউট এমআই এবং সাডেন কার্ডিয়াক ডেথ, এই চারটা জিনিস ছিল, যার মধ্যে আমরা আনস্টেবল অ্যানজাইনা এবং অ্যাকিউট এমআইকে অ্যাকিউট করোনারি সিনড্রোমও বলে থাকি। তো স্টেবল অ্যানজাইনা হলো তো সমস্যা নাই, কিন্তু এমআই হলো তো অনেক সমস্যা, ঠিক না? সাথে সাথে ম্যানেজ করতে হবে, তো এই জন্য এটাকে অ্যানজাইনার সাথে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এখানে সব পয়েন্ট লেখা আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মেনশন করছি। এমআই এর ক্ষেত্রে এটা র্যাপিড অনসেট থাকবে, অ্যানজাইনাতে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং অনসেট থাকবে, এবং অ্যাসোসিয়েটেড ফিচার হিসেবে এমআই এর ক্ষেত্রে সোয়েটিং, নাউজিয়া, ভমিটিং, ফিলিং অফ ইম্পেন্ডিং ডেথ থাকবে, যেগুলো অ্যানজাইনাতে থাকবে না। অ্যানজাইনা কিন্তু 2 থেকে 10 মিনিট লাস্টিং করে এবং এমআই এর ক্ষেত্রে এটা মোর দেন 30 মিনিট থাকে। এবং এমআই এর ক্ষেত্রে কোনো এক্সাজারবেটিং ফ্যাক্টর তুমি পাবা না, রিলিভিং ফ্যাক্টর পাবা না, কিন্তু অ্যানজাইনার ক্ষেত্রে কিন্তু কোল্ড ওয়াইন্ডি ওয়েদারে ইমোশন, এক্সারশন, এগুলা তার এক্সাজারবেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, এবং রেস্ট এবং নাইট রেটে এটা কিন্তু রিলিভ হয়। সিভিয়ারিটির দিক থেকে এমআই এর পেন অনেক সিভিয়ার থাকে, অ্যানজাইনা মাইল্ড টু মডারেট সিভিয়ার, এবং কজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে তুমি একটা এমআই এর পেনকে অ্যানজাইনা থেকে ডিফারেন্সিয়েট করবা। এরপরে তোমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট এমআই জানা লাগবে, এটা পুরোটা মুখস্থ করে ফেললেই ভালো হয়, এটা আমি ডেভিডসন থেকে লিখেছি। তো এটা সারমর্ম হচ্ছে এরকম যে এই পেশেন্টের ক্লিনিক্যাল এভিডেন্স অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং রেজড কার্ডিয়াক ট্রপোনিন ভ্যালু থাকতে হবে, এবং সাথে নিচের এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, অর্থাৎ পেশেন্টের সিমটম থাকতে হবে এমআই এর, এবং পেশেন্টের ইসিজি চেঞ্জ থাকতে হবে, প্যাথোলজিক্যাল কিউএফ থাকতে পারে, কিংবা ইসকেমিক ইসিজি চেঞ্জ থাকতে পারে, এসটি এলিভেশন থাকতে পারে। ইমেজিং করলেও পেশেন্টের ইসকেমিক ইটিওলজির চেঞ্জগুলো পাবা। এবং পেশেন্ট যদি মারা যায় তখন তো ওগুলা করে কাজ হবে না, তখন তুমি অটোপসি করবা কিংবা অ্যানজিওগ্রাফি করবা, করে করোনারি থ্রোম্বাস আইডেন্টিফিকেশন করবা। তো এগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে উপরের দুইটার সাথে, তখন তুমি সেটাকে অ্যাকিউট এমআই বলতে পারবা। এরপরে এমআই এর রিস্ক ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট। আমাদের অ্যাকিউট করোনারি সিনড্রোম কিংবা মায়োকার্ডিয়াল ইনফাকশন কিংবা অ্যানজাইনা সবগুলোরই কিন্তু সেম রিস্ক ফ্যাক্টর। তো কিছু নন মডিফায়েবল বা ফিক্সড রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ইনক্রিজিং এজ, মেল সেক্স, অথবা মোনোজাইগোটিক টুইনে যদি থাকে, কিংবা তার ফ্যামিলিতে যদি কোনো সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, অর্থাৎ তার পরিবারের কোনো 50 বছরের নিচের কোনো মেল কিংবা 55 ইয়ার্সের নিচের ফিমেল যদি হঠাৎ করে মারা যায়, তখন সেটাকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ হিসেবে চিন্তা করব। তো এই সব ক্ষেত্রে তার রিস্ক বেড়ে যাবে। আর কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, ডিসলিপিডেমিয়া, স্মোকিং, অ্যালকোহল, সোশ্যাল ডিপ্রাইভেশন, লো সোশিওইকোনমিক স্ট্যাটাস, ডায়েটের মধ্যে ইনক্রিজিং ফ্যাটি ফুড, শাকসবজি, ফলমূল এগুলো কম খাওয়া, কিংবা দেখা যাচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল কিংবা সেন্ট্রাল ওবেসিটি যদি থাকে, সেগুলো কিন্তু তার জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তাহলে এগুলো সবই আসলে আমাদেরকে ধরা হয়েছে পরীক্ষায়, এই জন্য আমি বলে ফেললাম। এরকম চেস্ট পেইন, এরকম প্রেজেন্টেশন নিয়ে যদি তোমার কাছে কোনো পেশেন্ট আসে, তোমার ফার্স্ট কাজ হবে একটা ইসিজি অ্যারেঞ্জ করা। ইসিজিতে এসটি এলিভেশন পেয়ে গেলে তো তুমি শিওর হয়ে গেলে এটা একটা অ্যাকিউট এমআই। যদি নাও পাও, ইসিজি যদি নর্মাল পাও, তাহলে কিন্তু তোমার শিওর হওয়ার কোনো কারণ নাই যে এই পেশেন্টের কোনো এমআই নাই, কারণ ইসিজি চেঞ্জ আসতে কিন্তু 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই জন্য এই পেশেন্টকে কিন্তু তোমার 15 থেকে 30 মিনিট পরে আবার রিপিট ইসিজি করা লাগবে। এর পাশাপাশি তুমি কার্ডিয়াক ট্রপোনিন আই করতে পাঠাবা, কারণ এটা সবচেয়ে আর্লিয়ার রাইজ করে 2 থেকে 4 ঘন্টার মধ্যে। তো পেশেন্ট যদি তোমার কাছে 2 থেকে 4 ঘন্টা পরে আসে, তখন তুমি কিন্তু কার্ডিয়াক ট্রপোনিন করতে পাঠাবা। এই দুইটার মধ্যে যে কোনো একটাতে তুমি যদি চেঞ্জ পাও, অর্থাৎ ট্রপোনিন আই যদি রেস্ট থাকে কিংবা ইসিজি চেঞ্জ যদি পেয়ে যাও, তখন তুমি পেশেন্টকে সিসিইউতে শিফট করবা, অর্থাৎ পেশেন্টকে হসপিটালাইজ করবা এবং সিসিইউতে রেফার করে দিবা, যেখানে আইসিইউ এবং ডিফিব্রিলেটর ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকতে হবে। পেশেন্টকে বেড রেস্ট দিবা এবং হাই ফ্লো অক্সিজেন দিবা। অ্যান্টিপ্লেটলেট হিসেবে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রাম 4টা করে, অর্থাৎ টোটাল 8টা ট্যাবলেট ক্রাশিং করে গুঁড়া করে খাওয়াই দিবা। গুঁড়া করার সুবিধা কি, এখানে র্যাপিড অ্যাবজর্পশনে হেল্প করে ক্রাশিং করে দিলে। এবং ক্লোপিডোগ্রেলের বদলে তুমি টিকাগ্রেলর বা প্রাসুগ্রেল দিতে পারো। সাথে তুমি লিপিড লোয়ারিং এজেন্ট অর্থাৎ স্ট্যাটিন ড্রাগগুলো হাই ডোজে দিবা। অ্যান্টিএনজেনাল হিসেবে নাইট্রেট দিবা এবং বিটা ব্লকার দিবা অ্যারিথমিয়া প্রিভেনশনের জন্য। তবে বিটা ব্লকার অনেক সময় অ্যাকিউট কেসে দেওয়া যায় না, হার্ট রেট, বিপি এগুলো যদি নর্মাল না থাকে তাহলে দেওয়া যাবে না। যদি নর্মাল থাকে সেই ক্ষেত্রে তুমি দিতে পারবা অ্যারিথমিয়া প্রিভেনশনের জন্য। আর যদি বিটা ব্লকার দিতে না পারো, তখন তুমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবা, কারণ আসলে অ্যারিথমিয়াটা কিন্তু এমআই এর ক্ষেত্রে একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন, এটার জন্য পেশেন্ট মারাও যেতে পারে। তো এই সবগুলো তুমি ইন্টার্ন হিসেবে দেওয়ার পরে পেশেন্টকে সিসিইউতে রেফার করবা। সিসিইউতে আসার পরে তাকে কার্ডিয়াক মনিটরিং এ লাগানো হবে, কন্টিনিউয়াস ইসিজি মনিটর করা হবে। এবং পেশেন্টের যেহেতু প্রচন্ড ব্যথা কমানোর জন্য আমরা মরফিন দিব, এবং মরফিনের যেহেতু সাইড ইফেক্ট ভমিটিং, সেই জন্য অ্যান্টিএমেটিক হিসেবে আমরা মেটোক্লোপ্রামাইড দিব।
সাথে এসি ইনহিবিটর এআরবি দিবে। এই সবগুলা কিন্তু আসলে ইন্টার্নরা ম্যানেজ করবে। এই পর্যন্ত আমরা যা যা বললাম সবগুলো ছিল ইন্টার্ন হিসেবে আমার করণীয়। এত সব ড্রাগ দেওয়ার পরে তুমি কিছু ইনভেস্টিগেশনের জন্য ব্লাড ড্র করতে পারো, সিবিসি, লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন, এসজিপিটি এগুলো করতে পারো। চেস্ট এক্সরে করতে পারো এভিডেন্স অফ লেফট ভেন্ট্রিকুলার ফেইলার দেখার জন্য, অর্থাৎ কোনো কার্ডিওমেগালি আছে কিনা, পালমোনারি এডিমা আছে কিনা দেখতে পারো। ইকোকার্ডিওগ্রাফি করে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা দেখতে পারো, এবং ইজেকশন ফ্র্যাকশন দেখতে পারো ম্যানেজমেন্ট পারপাসে। এতটুকু কিন্তু ইন্টার্ন হিসেবে করতে পারবা। এরপরে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কিন্তু তুমি দিতে পারবা না, সেটা দিবে স্পেশালিস্ট ডক্টর। এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে পেশেন্ট যদি 12 ঘন্টার মধ্যে আসে এবং আমার কাছে যদি পিসিআই করার ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে 2 ঘন্টার মধ্যে, এবং পেশেন্ট যদি সেটা অ্যাফোর্ড করতে পারে, তাহলে কিন্তু আমরা পিসিআই করব। সেই ক্ষেত্রে আগে আমরা গ্লাইকোপ্রোটিন 2B or 3A রিসিপ্টর অ্যান্টাগনিস্ট দিব, টিরোফিবান কিংবা অ্যাবসিক্সিম্যাব, এবং সাথে পারকিউটিনিয়াস ইন্টারভেনশন করব। এটা খুবই ভালো একটা জিনিস। কিন্তু পেশেন্ট যদি আসেই 12 ঘন্টার পরে, কিংবা আমার কাছে যদি প্রাইমারি পিসিআই করার ফ্যাসিলিটি না থাকে, কিংবা পেশেন্ট যদি সেটা অ্যাফোর্ড করতে না পারে, এটা অনেক দামি থাকে, তো পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে না পারে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইভি থ্রোম্বোলাইসিস দিব। সেটার জন্য আমরা ফিব্রিনোলাইটিক এজেন্ট হিসেবে স্ট্রেপ্টোকাইনেস দিতাম আগে, বর্তমানে অ্যালটিপ্লেস, ডেটিপ্লেস এগুলো দেওয়া হয়। এটা সাধারণত 2 ঘন্টা, অ্যাডমিশনের 2 ঘন্টার মধ্যে যদি দিতে পারো তাহলে ভালো। এই ক্ষেত্রে অবশ্যই কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকা যাবে না। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, কিংবা পেশেন্ট যদি 12 ঘন্টার পরে আসে এবং থ্রম্বোলাইসিস যদি আমরা না করতে পারি, কিংবা দেখা যাচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, সেই ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করব 24 ঘন্টার মধ্যে আমরা কোনোভাবে পিসিআই করতে পারবো কিনা। 12 ঘন্টার মধ্যে তো করতে পারিনি, 24 ঘন্টার মধ্যে যদি সম্ভব হয়, আমার আশপাশের হসপিটালেও যদি সম্ভব হয়, তাহলে আমি কিন্তু ডিলেড পিসিআই করব, কারণ এটা বেস্ট। এবং পেশেন্টের যদি লেট প্রেজেন্টেশনের পরেও আমরা পিসিআইও করতে পারছি না, স্ট্রেপ্টোকাইনোজও দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, লো মলিকুলার ওয়েট হেপারিন, ইনোক্সাপেরিন, ফন্ডাপেরিনক্স। তো এটা গেল আমাদের এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে আমরা কি কি করতে পারবো সেটা। এখন সাথে যদি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 35% এর চাইতে কম থাকে, কিংবা সাথে যদি লেফট ভেন্ট্রিকুলার ফেইলার থাকে, তাহলে অবশ্যই মিনারেলোকর্টিকয়েড রিসিপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করতে হবে, স্পাইরোনোল্যাকটন, এপ্টারেনন। আর যদি আমরা বলেছি ইজেকশন ফ্র্যাকশন দেখতে হবে, ইজেকশন ফ্র্যাকশন যদি 30% এর চাইতে কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর অ্যাডভাইস করবা, কারণ যাতে সাবসিকুয়েন্ট ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া কিংবা ডেথ না হয়। আর পেশেন্টের যদি নন এসটি এলিভেটেড এমআই থাকে, সেই ক্ষেত্রে তো পিসিআই, থ্রোম্বোলাইসিস এগুলো কোনোটাই করতে পারবা না। তখন তুমি শুধু অ্যান্টিকোয়াগুলেন্ট দিবা মিনিমাম 8 দিন পর্যন্ত, এবং 2-3 দিনের মধ্যে পেশেন্টকে মোবিলাইজ করা যাবে, এবং কোনো কমপ্লিকেশন না থাকলে পেশেন্টকে আমরা ডিসচার্জ দিতে পারবো। 1 মাসের মধ্যে সে কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিতে চলে আসবে। নন এসটি এলিভেটেড এমআই বলতে বুঝাচ্ছি আমাদের যদি কার্ডিয়াক ট্রপোনিন ভ্যালু বেশি থাকে, পেশেন্টের সিমটম থাকে, এবং কোনো এসটি এলিভেশন ইসিজিতে আমি যদি না পাই, সেই ক্ষেত্রে সেটাকে নন এসটি এলিভেটেড এমআই বলবো। পেশেন্টকে ডিসচার্জ দেওয়ার পরে আমরা কি কি ড্রাগ দিব? অ্যান্টিপ্লেটলেট, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল মিনিমাম কম্বিনেশন হিসেবে 1 বছর চালাবে, তারপরে যে কোনো একটা লাইফ লং চালালেই হবে। তারপরে বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, স্ট্যাটিন ড্রাগ দিব, এবং ডায়াবেটিস, হাইপারটেনশন থাকলে সেগুলোর জন্য অ্যাডিশনাল ড্রাগ দিব। মিনারেলোকর্টিকয়েড রিসিপ্টর অ্যান্টাগনিস্ট দেয়া থাকলে সেটাও দিব, এবং সাথে তাকে ওয়েট কন্ট্রোল, লিপিড লোয়ারিং এবং মেডিটেরেনিয়ান ডায়েট ফলো করতে বলতে পারি। স্মোকিং সিজেশন করবে এবং রেগুলার এক্সারসাইজ করবে। তবে আমাদের যদি পেশেন্টটা রিমোট এরিয়া অথবা উপজেলাতে আসে, তখন কিন্তু আমরা এত সব কিছু করার সুযোগ পাবো না, পিসিআই এই সেই এগুলো করতেই পারবো না। তখন জাস্ট ইসিজি ম্যানেজ করব এবং অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল খাওয়াবো, এবং তাকে রেফার করে দিব টারশিয়ারি লেভেল হসপিটালে ফর ফার্দার ম্যানেজমেন্ট, প্রিফারেবলি ইন অ্যান অ্যাম্বুলেন্স উইথ অক্সিজেন। এবং তাকে কাউন্সিলিং করব যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এখানে চিকিৎসা করা সম্ভব না, এবং টারশিয়ারি হসপিটালে তাকে নিতে হবে। তাহলে দেখো এখান থেকে কি কি টেস্ট করব বা কি কি ইনভেস্টিগেশন করব সেটা আমরা বলে ফেলেছি। ইসিজি যদি নর্মাল থাকে সেই ক্ষেত্রে আমরা 30 বা 15 মিনিট পরে একটা রিপিট ইসিজি করব। আমরা ওয়ার্ডে ইন্টার্ন হিসেবে কি ম্যানেজমেন্ট করব, সিসিইউ বা অ্যাডভান্সড সেন্টারে কি ম্যানেজমেন্ট করব, এবং উপজেলা হেলথ কমপ্লেক্স যেখানে কোনো ফ্যাসিলিটি নাই সেখানে কি ম্যানেজমেন্ট করব, এগুলো সব বলে ফেলেছি। তার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট কি হবে সেটা বলেছি, এবং এটা কোথায় ম্যানেজমেন্ট করতে হবে, আইডিয়ালি সিসিইউতে ম্যানেজমেন্ট করতে হবে। সিসিইউ মানে হলো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অথবা করোনারি কেয়ার ইউনিট। কখন আমরা রেফার করব? যখন দেখব ইসিজিতে আমরা এসটি এলিভেশন পাচ্ছি, অথবা কার্ডিয়াক ট্রপোনিন ভ্যালু যদি রেস্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা সিসিইউতে রেফার করব। পেশেন্ট যদি 1 ঘন্টা পরে আসে, 4 ঘন্টা পরে আসে, 12 ঘন্টা পরে আসে, বা 12 ঘন্টার আগে আসে, এরকম বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তো যাই হোক, 1 ঘন্টা, 4 ঘন্টা কিংবা 12 ঘন্টার আগে এগুলো যদি বলে, অর্থাৎ 12 ঘন্টার আগে যে কোনো পেশেন্ট যদি আসে, তাহলে আমরা পিসিআই করব। পিসিআই করার ফ্যাসিলিটি যদি থাকে অথবা পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, সেই ক্ষেত্রে আমরা পিসিআই করব। আর যদি 12 ঘন্টার পরে আসে কিংবা 12 ঘন্টার আগে আসলেও যদি পিসিআই করা না যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু থ্রোম্বোলাইসিস করব। আর যদি থ্রোম্বোলাইসিস কন্ট্রাইন্ডিকেটেড থাকে, পিসিআইও করতে না পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যান্টিকোয়াগুলেন্ট দিব।
এবং পেশেন্ট যদি আমার কাছে 12 ঘন্টা পরে আসে, আমি যদি থ্রোম্বোলাইসিস করতে না পারি, সেই ক্ষেত্রে আমি চিন্তা করব আমি কি আশপাশের কোনো হসপিটালে বা আমার হসপিটালেও যদি সম্ভব হয়, যে কোনো জায়গাতে যদি সম্ভব হয় 24 ঘন্টার মধ্যে পিসিআই করা, তাহলে কিন্তু আমি পিসিআই করার চেষ্টা করব যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে। পিসিআই আমরা কখন করি? পেশেন্ট যদি 12 ঘন্টার মধ্যে আমার কাছে আসে, তখন 2 ঘন্টার মধ্যে পিসিআই করা সম্ভব হলে আমরা পিসিআই করি, এটাই তার জন্য বেস্ট টাইম। মরফিন দিলে আমরা কোন অ্যান্টিএমিটিক ইউজ করি? মেটোক্লোপ্রামাইড ইউজ করার কথা বলেছিলাম। ডিসচার্জ মেডিকেশন হিসেবে আমরা এই যে সেকেন্ডারি প্রিভেনশনের যেসব ড্রাগস, এই বিষয়গুলো দিয়ে দিব। এবং থ্রোম্বোলাইসিস কখন দিব? আমরা যখন পেশেন্টকে পিসিআই দিতে পারবো না 12 ঘন্টার আগে আসলে, অথবা 12 ঘন্টার পরে আসলে কিন্তু আমরা ডিরেক্টলি থ্রোম্বোলাইসিসের দিকে যাই। থ্রোম্বোলাইসিস কখন আমরা দিতে পারবো না, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন, সেটা এখানে দেখা যাচ্ছে। এটা একটু ভেরিফাই করে নিও, এটা অথেন্টিক সোর্স থেকে আমি পাইনি। তো এগুলো আমরা প্রশ্ন দেখে ফেললাম। এরপরে আমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে কমপ্লিকেশন জিজ্ঞাসা করতে পারে। তো অ্যাকিউট বা ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে আমাদের অ্যারিথমিয়া হতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম, ভেন্ট্রিকুলার একটোপিক্স, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাইনাস ব্রেডিকার্ডিয়া, হার্ট ব্লক হতে পারে। কার্ডিওজেনিক শক, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার, পেরিকার্ডাইটিস, রাপচার অফ প্যাপিলারি মাসলস, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কিংবা ভেন্ট্রিকুলার ফিউয়াল রাপচার হয়ে কার্ডিয়াক ট্যাম্পোনেট হতে পারে। ক্রনিক কমপ্লিকেশন হিসেবে আমাদের ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম, রেসলার সিনড্রোম, ফ্রোজেন শোল্ডার কিংবা পোস্ট এমআই অ্যানজাইনা হতে পারে। এদের মধ্যে দুইটা ডেঞ্জারাস অ্যারিথমিয়ার নাম জিজ্ঞাসা করলে আমরা বলবো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এবং ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, কারণ মোস্ট লাইফ থ্রেটেনিং হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এবং এটাই কমন কজ অফ ডেথ। এটা কারেকশন বা ট্রিটমেন্ট হিসেবে আমরা ইমিডিয়েট ডিফিব্রিলেশন করব, অর্থাৎ শক দিব, ডিসি শক, এবং সিপিআর দিব 2 মিনিট ধরে। তারপরেও যদি রিদম রিস্টোর না হয় সেই ক্ষেত্রে আবারও শক দিব, এবং সিপিআর দেওয়ার সময় আমরা 3 থেকে 5 মিনিট পর পর কিন্তু অ্যাড্রেনালিন দিব। সাকসেসফুল শক দেওয়ার পরেও যদি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ঠিক না হয়, তখন আমরা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ আইভি অ্যামিওডারন কনসিডার করতে পারি, এবং তারপরেও যদি না কমে সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ড্রাগ লিডোকেইন, ম্যাগনেসিয়াম, প্রোকেন এগুলো দিতে পারি। এবং তারপরেও যদি ঠিক না হয় তখন আমরা ডিফিব্রিলেটরের প্যাড প্লেসমেন্ট চেঞ্জ করতে পারি, এবং এইভাবে আমরা কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনকে ম্যানেজ করতে পারি। এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে ইনফিরিয়র এমআই থাকলে আমরা আর কি খুঁজবো? ইনফিরিয়র এমআই থাকলে কিন্তু আমরা রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন খুঁজবো। সেই ক্ষেত্রে আমরা রাইট সাইডেড ইসিজি করব, কারণ রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন থাকলে তখন কিন্তু পেশেন্ট শকে চলে যেতে পারে। এই জন্য অন্যান্য ড্রাগ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পেশেন্টের একটা আইভি চ্যানেল ওপেন করে রাখবো। যদি আমরা রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন পাই, পেশেন্ট যদি শকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েটলি আইভি ফ্লুইড দিব। এবং এছাড়াও কিন্তু আমাদের সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কিংবা কমপ্লিট হার্ট ব্লক থাকতে পারে ইন কেস অফ ইনফিরিয়র এমআই। যদি পেশেন্ট হাইপোটেনশন নিয়ে আসে, পালস পাচ্ছি না, তখন কি হয়েছে চিন্তা করব, তখন আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন চিন্তা করব। বিপি যদি নন রেকর্ডেবল থাকে সেই ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের পাশাপাশি আমরা কার্ডিওজেনিক শক চিন্তা করব। আরো বিভিন্ন প্রশ্ন করা হয়, যেমন চেম্বারে কিভাবে ম্যানেজ করা হয়, বাসায় কিভাবে ম্যানেজ করা হয়। যেখানেই ম্যানেজ করো না কেন তোমাকে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার, হিস্ট্রি এক্সামিনেশন করতে হবে এবং ইসিজি করে কনফার্ম হতে হবে এটা এমআই কিনা, কার্ডিয়াক ট্রপোনিন পাঠাতে হবে, এবং যদি তুমি এমআই পেয়ে যাও সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল এগুলো খাওয়াতে হবে, এবং তারপরে টারশিয়ারি হসপিটালে রেফার করতে হবে। কেন সিসিইউতে ম্যানেজ করতে হবে, রাতের বেলা আসলে গুরুত্ব কি, এগুলো আশা করি বলতে পারবা। সিবিজি আমাদের হসপিটালে হয় না, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। আমাদের হসপিটালে অ্যানজিওগ্রাম, স্টেন্টিং, পিসিআই এগুলো করা যায়। ক্রাশিং করে দেওয়ার সুবিধা কি আমরা বলেছি, র্যাপিড অ্যাবজর্পশন। অ্যাম্বুলেন্সে পাঠাতে কি কি লাগবে, কয়েকটা হাইলি পটেন্ট লিপিড লোয়ারিং এজেন্টের নাম, এগুলো আমরা বলতে পারবো। এমআইতে যদি এসটি ডিপ্রেশন থাকে, অর্থাৎ এলিভেশন যদি না থাকে, তখন তো সেটাকে আমরা নন এসটি এলিভেটেড এমআই বলবো, ঠিক না? সেটার ম্যানেজমেন্ট আমরা বলে ফেলেছি। পেশেন্ট যদি সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে আসে সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। এটা একটা কমপ্লিকেশন, এটা ট্রিটমেন্ট আমরা অন্য ক্লাসে পড়ার চেষ্টা করব। সাডেন এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে যদি পেশেন্ট আসে 3 দিনের, সেই ক্ষেত্রে তো অনেকগুলো কজই হতে পারে, কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন এমআইতে এপিগ্যাস্ট্রিক পেন থাকবে। আমরা জানি ইনফিরিয়র এমআইতে এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে। তাহলে এই ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু এমআই থেকে আমাদেরকে করা হতে পারে। এরপর আমরা আরো একটা ইম্পর্টেন্ট ইসিজি দেখে ফেলি। এখানে কোনো অ্যাক্সিস ডেভিয়েশন দেখা যাচ্ছে না, V1 V6 এ কোনো এম প্যাটার্ন নাই। রিদম স্ট্রিপে আমরা দেখতে পাচ্ছি রিদম ইরেগুলার, এবং রিদম ইরেগুলার থাকলে আমরা 30টা বড় ঘরে কয়টা আর আছে সেটা দেখার চেষ্টা করি। তো 30টা বড় ঘর আসলে এই পর্যন্ত, তাহলে এখানে আমরা প্রায় 9টা আরওএফ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের হার্ট রেট হবে 9x10 অর্থাৎ 90 বিটস পার মিনিট। হার্ট রেট দেখার পরে আমরা চতুর্থ ক্লাসের মতো করে পিইউএফ খোঁজার চেষ্টা করব শুরুতে। এখানে কোনো পিইউএফ আমরা দেখতে পাচ্ছি না, তার মানে পিইউএফ কিন্তু এখানে অ্যাবসেন্ট আছে। পিইউএফ দেখার পরে আমরা 12টা লিডে প্যাথোলজিক্যাল কিউএফ খোঁজার চেষ্টা করব। টল আর, পোর প্রোগ্রেশন, কিউআরএস এর ওয়াইডেনিং, লো ভোল্টেজ, অ্যাবনর্মাল শেপ, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এখানে যেহেতু এগুলো কোনোটাই নাই, এই জন্য আমি আর জুম করে দেখাচ্ছি না। এসটি সেগমেন্টের এলিভেশন, ডিপ্রেশন সবগুলো লিডে দেখার চেষ্টা করব।
টি ইনভার্সন, টলটি এবং কিউটি প্রলঙ্গেশন আছে কিনা দেখার চেষ্টা করব। তো এখানে এরকম কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ আমরা পাইনি, এই জন্য এগুলোকে আমরা আর জুম করে দেখাচ্ছি না। এরপরে আমরা সেকেন্ড ক্লাসের মতো করে চিন্তা করতাম, তবে পি যদি না থাকে তাহলে পি আর ইন্টারভাল অথবা প্রত্যেকটা পি এর জন্য কিউআরএস আছে কিনা এগুলো তো দেখা যাবে না, ঠিক না? তাহলে সেকেন্ড ক্লাসের বিষয়গুলো দেখার এখানে সুযোগ থাকবে না। এরপরে আমরা থার্ড ক্লাসের মতো বিষয়গুলো দেখব। যেহেতু রিদম ইরেগুলার আছে, আমরা সাইনাস অ্যারিথমিয়া চিন্তা করতে পারতাম, তবে যেহেতু পিওএফ অ্যাবসেন্ট আমরা সাইনাস অ্যারিথমিয়া চিন্তা করতে পারবো না, বরং আমাদেরকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চিন্তা করতে হবে। যেহেতু এখানে পিওএফ অ্যাবসেন্ট, রিদম ইরেগুলার, তার মানে আমাদের ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। হতে পারতো নোডাল টেকিকার্ডিয়া বা এক্সট্রাসিস্টোল বা এসকেপ বিট, তবে এগুলাতে কিন্তু একটা নির্দিষ্ট রিদম থাকে। নির্দিষ্ট রিদম থাকতে থাকতে হঠাৎ করে একটা কিউআরএস কাছে আসে বা একটা কিউআরএস দূরে যায়, তারপরে সে সেটা মেনটেনও করতে পারে ওই রেটটা, অথবা দেখা যাচ্ছে আগের রেটে ব্যাক করতে পারে। তার মানে এখানে একটা নির্দিষ্ট রিদম থাকলে তখন আমরা এগুলো চিন্তা করতাম, কিন্তু যেহেতু রিদম ইরেগুলার আমাদের কাছে একটাই অপশন আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে হলে আমাদের কিউআরএসও অ্যাবসেন্ট থাকতে হতো। তাহলে যাই হোক, আমাদের ফাইনাল ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমরা অ্যাবসেন্ট পিওএফ এর কজেও পড়েছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হতে পারতো, কিন্তু ওই যে বললাম একটা নির্দিষ্ট রিদম থাকতো। এবং হাইপারক্যালিমিয়া হলে আমাদের টর্টি কিংবা ওয়াইডেনিং অফ কিউআরএস থাকতো। তো এখানে যেহেতু কোনোটাই নাই, এখানে আমাদের সবচেয়ে সুন্দর মিলে যাচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে। তাহলে কখনো যদি তুমি ইরেগুলার রিদমের পাশাপাশি অ্যাবসেন্ট পি পাও এবং সেই পি গুলো যদি ফিব্রিলেটরি এফএফ দ্বারা রিপ্লেসড হয়ে যায়, তখন তোমার ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। খুবই ইজি ডায়াগনোসিস। তুমি এভাবে প্রেজেন্ট করবা, দিস ইজ এ 12 lead রেস্টিং ইসিজি ট্রেসিং শোয়িং হার্ট রেট 90 বিটস পার মিনিট, রিদম ইরেগুলার, পিওএফ অ্যাবসেন্ট। এবং ওই পিওএফ গুলো কিন্তু ফিব্রিলেটরি এফওএফ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। দেখো এখানে পিওএফ দেখা যাচ্ছে না, তবে অনেকে এগুলাকে পিওএফ মনে করতে পারে, তবে এগুলো কিন্তু এক একটা এক এক রকম, ঠিক না? এই যে কিছু দাগকাটা দেখা যাচ্ছে, এগুলোকে আমরা ফিব্রিলেটরি এফওএফ বলে থাকি। তো এটা বলে ফেলবা যে পিওএফ রিপ্লেসড বাই ফিব্রিলেটরি এফওএফ, এবং তাহলে আমাদের ডায়াগনোসিস কি হবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখান থেকে প্রশ্ন হিসেবে তোমাকে ইসিজি রিড করতে বলতে পারে এবং ফাইন্ডিংস জিজ্ঞাসা করতে পারে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। পিওএফ অ্যাবসেন্ট থাকবে, রিদম ইরেগুলার থাকবে এবং পিওএফ রিপ্লেসড হবে বাই ফিব্রিলেটরি এফওএফ। এরপরে জিজ্ঞাসা করেছে হার্ট রেট কিভাবে বের করেছো সেটা দেখাতে বলতে পারে। আমরা জানি যে রিদম রেগুলার থাকলে আমরা 300 কে আর ইন্টারভাল ইন লার্জ স্কোয়ার দিয়ে ভাগ করি, এবং রিদম যদি ইরেগুলার থাকে তাহলে 30 লার্জ স্কোয়ারে কয়টা আর আছে সেটা দেখে সেটাকে 10 দ্বারা গুণ করে ফেলি। এটা আমরা অলরেডি জানি। এরপরে কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন জিজ্ঞাসা করেছে এবং বলেছে হার্ট ছাড়া আর কোনো অর্গান থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে কিনা। তো এখানে কিন্তু 5টা কজ তুমি একদম মনে রাখবা। ভালভুলার হার্ট ডিজিজ, বিশেষ করে মাইট্রাল স্টেনোসিস, ইসকেমিক হার্ট ডিজিজ, বিশেষ করে অ্যাকিউট এমআই, থাইরোটক্সিকোসিস, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ এবং ইডিওপ্যাথিক অর্থাৎ লন এএফ বলা হয়। এই 5টা কজ অবশ্যই তোমাকে বলতে হবে, এবং এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ বর্তমানে, তবে তুমি চাইলে ভালভুলার হার্ট ডিজিজ শুরুতে বলতে পারো, সমস্যা নাই। তো এই 5টা তোমাকে বলতে হবে। এই 5টা বলার পরে তুমি আদার কজের মধ্যে যে কোনোটা চাইলে বলতে পারো। এরপরে আরেকটা যে প্রশ্ন করেছিল আদার কোন অর্গান থেকে হতে পারে, এখানে দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকেও কিন্তু আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। এরপরে আমাদেরকে কমপ্লিকেশন জিজ্ঞাসা করেছে। কমপ্লিকেশন হিসেবে আমাদের থ্রোম্বোএম্বোলিজম এবং স্ট্রোক কিংবা হার্ট ফেলিয়ার হতে পারে। থ্রোম্বোএম্বোলিজম সিস্টেমিক বা পালমোনারি হতে পারে, তবে কমনলি সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম আমরা দেখতে পারি, যেহেতু লেফট সাইডে বেশি কমন, এবং সেখান থেকে কিন্তু স্ট্রোক হতে পারে। এবং আদার কমপ্লিকেশন হচ্ছে হার্ট ফেলিয়ার। এখানে এই পেশেন্ট তোমার কাছে কিভাবে প্রেজেন্ট করবে? অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, অথবা তোমার কাছে পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিংবা প্রাইমারি ডিজিজের ফিচার যেমন থাইরোটক্সিকোসিসের ফিচার নিয়ে আসতে পারে, কিংবা কমপ্লিকেশন ডেভেলপ করলে যেমন হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ব্রেথলেসনেস কিংবা এম্বোলিজমের জন্য সেরেব্রোভাস্কুলার ডিজিজ উইথ হেমিপ্লিজিয়া নিয়ে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করতে পারে। যখন তুমি এক্সামিনেশন করবা পালস ইরেগুলার পাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জেবিপিতে অ্যাবসেন্ট এওএফ পেতে পারো, এবং হার্ট রেট দেখবা পালস ডেফিসিট আছে কিনা দেখার জন্য। এটা কিন্তু বেডসাইড কনফার্মেশন ফর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা দুইজন মিলে একসাথে দেখতে হবে। একজন হার্ট রেট দেখবে আর একজন পালস দেখবে, যাদের পার্থক্য যদি 10 বা তার চাইতে বেশি হয় তখন সেটাকে আমরা পালস ডেফিসিট বলবো, এবং এটা কনফার্মেটরি ফর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এছাড়া তুমি হার্ট অস্কালটেট করলে ভ্যারিয়েবল S1 পেতে পারো। এগুলাই সাধারণত পাবা। আর প্রাইমারি ডিজিজের ফিচার হিসেবে তুমি হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হলে হাইপারটেনশন পেতে পারো, থাইরোটক্সিকোসিসের জন্য থাইরয়েড স্ট্যাটাস দেখবা, এবং মাইট্রাল স্টেনোসিসের জন্য মিড ডায়াস্টোলিক মারমার আছে কিনা দেখার চেষ্টা করবা। একমাত্র ইনভেস্টিগেশন হচ্ছে ইসিজি, যেটা কনফার্মেটরি। এভাবে তুমি এই পেশেন্টটাকে ডায়াগনোসিস করতে পারবা। এরপরে তোমাকে ট্রিটমেন্ট জিজ্ঞাসা করা হবে, কোন ড্রাগ দিবা, ইরেগুলার রেট এবং রিদমের জন্য কি ট্রিটমেন্ট দিবা। পালস ডেফিসিট কি আমরা বলে ফেলেছি, এবং ট্রিটমেন্ট কি দিব এটা আমরা এখন বলার চেষ্টা করব। আমরা রেট কন্ট্রোল করব। রেট কন্ট্রোল করাটাই আসলে পালস ডেফিসিটের ট্রিটমেন্ট। তো রেট যদি হাই থাকে আমরা ডিগক্সিন বা বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব, বিশেষ করে কার্ডিও সিলেক্টিভ যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো আছে সেগুলো আমরা দিব। সাইনাস রিদম রিস্টোরেশনের জন্য অর্থাৎ রিদম কারেকশনের জন্য আমরা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন বলা হয়, অ্যান্টিএরিথমিক ড্রাগ দিয়ে করব, যাদের এক্সাম্পল হলো ফ্লেকেনাইট,
প্রোপাফেনন, অ্যামিওডারন এগুলা। এছাড়া ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে পারো ডিসি শক দেওয়ার মাধ্যমে। থ্রোম্বোএম্বলিজম প্রিভেন্ট করার জন্য যদি ভালভুলার কজ হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, সেই ক্ষেত্রে থ্রোম্বোএম্বলিজমের চান্স অনেক বেশি থাকে। আর যদি নন ভালভুলার কজ হয় সেই ক্ষেত্রে তোমাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে বাই চার্লস-বাস্ক স্কোর। এটা কি, এটা একটু দেখে ফেলবা অনলাইনে। এটা যদি লেস দেন 1 হয় তখন তোমাকে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া লাগবে না, অর্থাৎ খুব একটা রিস্ক থাকে না। কিন্তু যদি মেলের ক্ষেত্রে মোর দেন 1 এবং ফিমেলের ক্ষেত্রে যদি মোর দেন 2 থাকে তখন কিন্তু তোমাকে অবশ্যই অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। নোভেল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে তুমি রিভারক্সাবেন দিতে পারো কিংবা ওয়ারফেরিনও দিতে পারো। এছাড়া তোমাকে ট্রিটমেন্ট অফ কজ করতে হবে, অ্যাকিউট ইলনেস নিয়ে আসলে সেটা ট্রিট করতে হবে। এছাড়া ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করা যায় ভালসাল বা ম্যানুভারে। তাহলে আমরা এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু সলভ করলাম। এরপরে আমরা নেক্সট ইসিজিতে যাই। এখানে অ্যাক্সিস ডেভিয়েশন V1 V6 সেম প্যাটার্ন দেখার পরে তুমি রিদম স্ট্রিপের দিকে তাকাবা, এখানে রিদম রেগুলার আছে, অর্থাৎ আর ইন্টারভাল কিন্তু রেগুলার। এরপরে হার্ট রেট ক্যালকুলেশনের জন্য আমরা 300 কে 8 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে আর ইন্টারভাল 8টা বিগ স্কোয়ারের সমান, তাহলে 300 কে 4 দিয়ে ভাগ করলে 75 হতো, 8 দিয়ে ভাগ করলে সেটার অর্ধেক হবে 37.5, তার মানে এখানে হার্ট রেট 37.5। এরপরে তুমি ফোর্থ ক্লাসের জিনিসপত্র দেখে ফেলবা, তারপরে সেকেন্ড ক্লাসের জিনিসপত্র দেখবা, অর্থাৎ প্রত্যেকটা পি এর পরে আর ওয়েভ আছে কিনা দেখবা। এখানে কিন্তু প্রত্যেকটা পি এর পরে আর ওয়েভ নাই, কিছু কিছু পি এর পরে দেখা যাচ্ছে আর ওয়েভ নাই। এরপরে পি আর ইন্টারভাল দেখবা, এখানে পি আর ইন্টারভাল এক একবার এক এক রকম, অর্থাৎ পি আর এর মধ্যে আমরা কোনো কোরিলেশন দেখতে পাচ্ছি না, কখনো বেশি কখনো কম। ঠিক আছে, তার মানে পি আর এর মধ্যে কোনো ফিক্সড ডিসটেন্স আমরা পাচ্ছি না, অর্থাৎ পি আর এর মধ্যে কোনো কোরিলেশন নাই। তো এটা কখন দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি পিপি এর মধ্যে কোঅর্ডিনেশন ঠিক আছে, অর্থাৎ পিপি ডিসটেন্স সেম আর ডিসটেন্স সেম, কিন্তু পি আর এর মধ্যে কোনো কোরিলেশন নাই। এটা আমরা পাই কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে। এরপরে থার্ড ক্লাসের জিনিসপত্র দেখে ফেলবা। তো আমরা এটাকে প্রেজেন্ট করব এইভাবে, দিস ইজ এ 12 লিড রেস্টিং ইসিজি ট্রেসিং শোয়িং হার্ট রেট 37.5 বিটস পার মিনিট। যখন 40 এর নিচে হার্ট রেট পাবা তখনই তোমার ধারণা থাকবে যে এটা কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। রিদম ইজ রেগুলার, পিপি ইন্টারভাল রেগুলার, আর ইন্টারভাল রেগুলার, দেয়ার ইজ নো রিলেশন বিটুইন পি ওয়েভ এন্ড কিউআরএস কমপ্লেক্স। তাহলে আমাদের ডায়াগনোসিস হবে কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লকের কিছু কজ আমরা ডেভিডসনের এই চার্ট থেকে মুখস্থ করে ফেলবো, এবং এই পেশেন্টটা আমাদের কাছে সিনকোপ, ডিজিনেস, সাডেন লস অফ কনশাসনেস কিংবা কনভালশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। সাডেন লস অফ কনশাসনেস থাকলে সেটাকে আমরা স্টোকস অ্যাডামস অ্যাটাকও বলে থাকি। এক্সামিনেশনে আমরা ব্র্যাডিকার্ডিয়া পাবো, হাই সিস্টোলিক বিপি পাবো, হার্ট সাউন্ডে ভ্যারিয়েবল ইন্টেন্সিটি অফ ফার্স্ট হার্ট সাউন্ড দেখতে পাবো, এবং মারমারের মধ্যে সিস্টোলিক ফ্লো মারমার আমরা পেতে পারি। ইনভেস্টিগেশনে ইসিজিতে আমরা কি কি পাবো সেটা তো আমরা অলরেডি বলে ফেলেছি। পিপি ইন্টারভাল কনস্ট্যান্ট থাকবে, আর ইন্টারভাল কনস্ট্যান্ট থাকবে, কিন্তু পি এবং কিউআরএস এর মাঝখানে কোনো রিলেশনশিপ থাকবে না, অর্থাৎ কমপ্লিট ডিসোসিয়েশন বিটুইন পি এন্ড আর থাকবে। এটা কিভাবে আমরা ট্রিটমেন্ট করব, এখানে অন্য কিছু না বলে আমরা জাস্ট পার্মানেন্ট পেসমেকার বলবো, অর্থাৎ পেশেন্ট যদি সিমটোমেটিক থাকে তখন আমাদেরকে অবশ্যই পার্মানেন্ট পেসমেকার বসাতে হবে। এছাড়া ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর বসানো যেতে পারে যখন সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকবে। তবে অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করে যে ইমিডিয়েটলি তুমি কি করবা। ইমিডিয়েটলি কিন্তু অ্যাট্রোপিন দেয়া কিংবা টেম্পোরারি পেসমেকার বসানোর কথাও বলা আছে, তবে এটা অনেক টিচার আবার শুনতে চায় না। এমআই বলার সময় আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে ইনফিরিয়র এমআই থাকলে আর কি খুঁজবো। ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্টে যেহেতু রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয়, যেটা রাইট ভেন্ট্রিকল, এসএ নোড এবং এভি নোডকেও সাপ্লাই দেয়, এই জন্য আমরা রাইট ভেন্ট্রিকলে ইনফাকশন আছে কিনা দেখবো রাইট সাইডের ইসিজির মাধ্যমে। এসএ নোডকে যেহেতু সাপ্লাই দেয় এই জন্য সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা দেখবো, এবং এভি নোডকে যেহেতু সাপ্লাই দেয় এই জন্য কমপ্লিট হার্ট ব্লক আছে কিনা খোঁজার চেষ্টা করব। এখান থেকে কিন্তু ব্লক থাকলে কি প্রেজেন্টেশন, অর্থাৎ পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, এবং ইনফিরিয়র এমআই এর সাথে যদি আনকনশাসনেস থাকে তাহলে তো আমরা কমপ্লিট হার্ট ব্লক চিন্তা করব। ব্লক থাকলে কিভাবে ম্যানেজ করব, ইমিডিয়েটলি কি করব সেগুলো আমরা বলে ফেলেছি। এছাড়া পেশেন্টের প্রলংড পিআর ইন্টারভাল থাকলে সেটার কি কি কজ হতে পারে সেটা এখানে দেখা যাচ্ছে, এখান থেকে পড়ে ফেলতে পারবা। এমআই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং কমপ্লিট হার্ট ব্লক ছাড়াও সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ইসিজি থাকে বলে শুনেছি, তবে সিনিয়রদেরকে এই সম্পর্কে কোনো প্রশ্ন করতে দেখিনি, এই জন্য এই টপিকটা এখানে ডিসকাস করছি না। থার্ড ক্লাসে আমরা অলরেডি এটা নিয়ে বলে ফেলেছি। তাহলে এইটুকুই ছিল আমাদের ইসিজি কোর্সে। এটা বলবো না যে তুমি বা আমি কেউই এই কোর্সের মাধ্যমে ইসিজির মাস্টার হয়ে গেছি, বরং এখন আমরা ইসিজির জগতে প্রবেশের জন্য উপযুক্ত। আমরা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, হাজার হাজার ইসিজি দেখে আস্তে আস্তে ইসিজি বিষয়ে দক্ষ হতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে 5টা ক্লাস মনোযোগ দিয়ে করেছো। হ্যাটস অফ টু ইউ। দোয়া এবং শুভকামনা জানিয়ে ইসিজি কোর্স এখানেই শেষ করছি। পরবর্তী কোনো কোর্স নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।